খাওয়া দাওয়ার কি অবস্থা, কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। সবাই খাইছি আমরা? জি স্যার। আমরা যারা বাঙালি দুপুরে খাওয়ার পরে আমাদের একটা বদ অভ্যাস আছে, একটু ঝিমানি আসে, ঘুম ঘুম ভাব আসে, তাই না? তা সবার কি ঘুম আসতেছে নাকি? আজকে আমরা ঘুমাবো না, ঘুম আসলেও আজকে ঘুমাবো না, আজকে আমরা অনেক কিছু শিখবো। আমাদের ডিপার্টমেন্টের রিলেটেড রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং ডিপার্টমেন্টের বিভিন্ন বিষয়গুলো আমি কাজ করি বা না করি, আমরা সবাই রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং ডিপার্টমেন্টের কর্মী, তাই না? জি। তো এয়ার কন্ডিশনার জগতে যত ধরনের এয়ার কন্ডিশনার হয়, আমি স্প্লিট নিয়ে কাজ করি তাই বলে যে ভিআরএফ জানবো না এমনটা না। আমি এই ভ্যাক নিয়ে কাজ করি তাই জন্য স্প্লিট জানবো না এমনটা না। আমি যেটা নিয়ে কাজ করি সেটা আমি ভালোভাবে জানবো, আর যেটা নিয়ে কাজ করি না ওইটা সম্পর্কে আমি একটা বেসিক ধারণা রেখে দেবো, তাহলে আমার জন্য পথ চলা সুবিধা হবে। তো আমি সানোয়ার, আমি আলোচনা করব দুঃখিত। তো আমি আলোচনা করব এইচভিএসি নিয়ে, অর্থাৎ আমাদের যে সেন্ট্রাল টাইপ এসি গুলো আছে, সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম, এই এসি গুলো নিয়ে আমি আলোচনা করব। আমাদের গ্রি ব্যান্ডের ইলেকট্রোমার্ট লিমিটেডের হাফ টন থেকে শুরু করে 2500 টনেজ ক্যাপাসিটির এয়ার কন্ডিশনার হয়। আমরা হয়তো এটা অনেকে জানি না। আমরা কাজ করি ছোট স্প্লিট এসি, ক্যাসেট এসি, সিলিং টাইপ, বিভিন্ন রেফ্রিজারেটর, এগুলো নিয়ে কাজ করি। এছাড়াও কিন্তু আমাদের সেন্ট্রাল টাইপ এসি আছে, ভিআরএফ হাফ টন থেকে শুরু, স্প্লিট 1 টন থেকে শুরু, এবং এই ভিআরএফ এবং যে সেন্ট্রাল এসি গুলো, চিলার গুলো, এগুলো সর্বোচ্চ 2500 টনেজের পর্যন্ত ক্যাপাসিটির হয়। তো ওই সম্পর্কে আমরা একটা বেসিক ধারণা নেব, সেটা আমি আলোচনা করব। আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। তো প্রথমে দেখি সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম বা কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ পদ্ধতি কাকে বলে, বা সিস্টেমটা কি। একটা ড্রয়িং দেখতে পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে একটা প্ল্যান্ট রুম আছে, নিচে গ্রাউন্ড ফ্লোরে একটা প্ল্যান্ট রুম আছে, এটাকে প্ল্যান্ট রুম বলা হয়। এখানে প্রয়োজনীয় যে যন্ত্রপাতি এয়ার কন্ডিশনিং সিস্টেমের জন্য প্রয়োজনীয় যে কম্প্রেসর, কন্ডেন্সার, এক্সপানশন ভালভ, ইভাপোরেটর, পাম্প ইত্যাদিগুলো স্থায়ীভাবে স্থাপন করে পাইপিং এবং ডাক্টিং এর মাধ্যমে যেখানে যেখানে ঠান্ডা বাতাসের দরকার, যে যে ফ্লোরে ঠান্ডা বাতাসের দরকার, ওখানে ঠান্ডা বাতাসটাকে ডাক্টিং এর মাধ্যমে পৌঁছাইয়া যে কুলিং সিস্টেমটা সম্পন্ন করা হয় সেটাকে আমরা সেন্ট্রাল এসি বলতে পারি। এখানে দেখেন 3টা ফ্লোর দেখা যাচ্ছে। এই প্ল্যান্ট রুম থেকে যে ঠান্ডাটা বা যে আউটপুটটা আমরা পাচ্ছি পাইপিং এর মাধ্যমে, ডাক্টিং এর মাধ্যমে বিভিন্ন ফ্লোরে পৌঁছানো হয়েছে। এখানে ডাক দেখা যাচ্ছে, এই রুমগুলো, এই যে এখানে 3টা রুম, 3টা ফ্লোর। সিস্টেমটা একটা সিস্টেম, একটা এয়ার কন্ডিশনার, কিন্তু পুরো ভবন 5 তলা, 6 তলা, 10 তলা একটা এসির মাধ্যমে পুরো সিস্টেমটাকে আমি কন্ট্রোল করতেছি। এর জন্য এটাকে সেন্ট্রাল বলে, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ বলে। তো এটাই ছিল কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ পদ্ধতি। তো চলুন আমরা কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণের মধ্যে কোন ধরনের এসি গুলো পড়ে এগুলো দেখব। এইচভিএসি, এই শব্দটা আমরা শুনেছি না? এইচভিএসি, এসি অর্থ আমরা সবাই জানি, এসি এয়ার কন্ডিশনিং। একটু আগে আলোচনা হলো এয়ার কন্ডিশনিং করবে কিভাবে, বাতাসের তাপমাত্রা, আর্দ্রতা, বাতাসের গতিবেগ, বাতাসের বিশুদ্ধতা, এগুলো যদি কন্ট্রোল করে সেটাকে আমরা এসি বলতে পারি বা এয়ার কন্ডিশনিং বলতে পারি। তো এয়ার কন্ডিশনিং এর সাথে এখানে আরো 2টা লেটার আছে। প্রথমে হলো এইচ, আর একটা হলো ভি। এইচ অর্থ হিটিং, এইচ অর্থ কি? হিটিং মানে গরম। আমাদের দেশে যখন নিম্ন তাপমাত্রা চলে শীতের সময়, তখন গরম বাতাসের প্রয়োজন হয়। কিছু কিছু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, কিছু মেশিনারিজ রুম আছে, বা কিছু মেডিসিন স্টোরেজ রুম আছে, যেগুলোতে একটা হাই টেম্পারেচারে মেডিসিনকে সংরক্ষণ করা হয়, তখন ওখানে গরম বাতাসের প্রয়োজন হয়। তো এই জন্য এই সিস্টেমের মধ্যে এই হিটিং সিস্টেমটা রাখা হয়েছে। আমাদের স্প্লিটেও আছে কিছু কিছু এসিতে, যেগুলো কুলিং এন্ড হিটিং, ওখানেও হিটিং সিস্টেমটা থাকে। তো এই সিস্টেমে ওই হিটিংটা থাকবে, তার সাথে থাকবে ভেন্টিলেশন। ভি অর্থ হলো ভেন্টিলেশন। আমাদের স্প্লিট এসির মতোই সিস্টেম, একটু সহজে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা এই সিস্টেমটাকে বুঝতে পারবো। ভি অর্থ কি? ভেন্টিলেশন। আমাদের বাসা বাড়িতে যেখানে এসি হয় না, সেখানে জানালার উপরে, দরজার উপরে একটা চারকোনা এক জাতীয় সিমেন্টের তৈরি একটা জিনিস ইউজ করা হয়, এটা কি বলা হয়? ভেন্টিলেশন। ভেন্টিলেটর। কেন ইউজ করা হয়? যাতে রুমের বাতাসটা পরিবর্তন হয়, বাইরের অক্সিজেনটা ভিতরে আসে এবং ভিতরে যে গরম বাতাস বা কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে ওখান দিয়ে বাতাসটা লেভেলটা ঠিক রাখে। ঠিক তেমনি এই এয়ার কন্ডিশনিং সিস্টেমে ভেন্টিলেশন সিস্টেম থাকবে, অর্থাৎ রুমের বাতাসটা পরিবর্তন হবে।
আমাদের স্প্রেতে কিন্তু রুমের বাতাস পরিবর্তন হয় না। রুমের বাতাসটা কি রিসার্কুলেশন করে, বাইরে থেকে কোনো বাতাস অ্যাড হয় জি না। এই জন্য কাস্টমারকে আমরা বলি মাসে একবার হোক, 2 সপ্তাহ পর পর হোক, জানালা দরজাগুলো সব খুলে দিতে, যাতে বাতাসটা পরিবর্তন হয়, কার্বন ডাই অক্সাইডের যে বেরিয়ে যায়, অক্সিজেনটা রুমে ঢুকতে পারে, তাই না? জি। কিন্তু এই এইচভ্যাক সিস্টেমে এই সিস্টেমটা অটোমেটিকলি ইনস্টল করা থাকে, যাতে রুমের বাতাসটা পরিবর্তন হয়, বাইরের ফ্রেশ এয়ার বাতাসের ভিতরে আসে এবং গরম বাতাস বাইরে যায়। এইটাকে এইচভ্যাক সিস্টেম বলে। হিটিং থাকবে, ভেন্টিলেশন থাকবে এবং এয়ারটা কন্ডিশনিং হবে। 3টা জিনিস এখানে থাকবে। শুধু এয়ার কন্ডিশনিং না, এটার সাথে আরো 2টা অ্যাড হবে। হিটিং সিস্টেম অ্যাড হবে, ভেন্টিলেশন অ্যাড হবে এবং এটা এয়ারটাকে কন্ডিশনিং করবে, বাতাসের তাপমাত্রা, আর্দ্রতা, বিশুদ্ধতা এবং বাতাসের গতিবেগকে কন্ট্রোল করবে। যদি করে তাহলে সেটাকে আমরা এইচভিএসি বলতে পারি। বুঝে আসছে? জি স্যার। সংক্ষেপে আমরা এটাকে বিস্তারিত জানবো না, কি বলে, কয় ধরনের হয়, কিভাবে কাজ করে, এই বিষয়গুলো শুধু হালকা হালকা জেনে রাখবো। এইচভ্যাক সিস্টেমের টোটাল একটা ড্রয়িং দেখা যাচ্ছে। আমরা যদিও ইঞ্জিনিয়াররা, টেকনিক্যাল পারসন হিসেবে আমরা এটাকে সহজে বোঝার চেষ্টা করি। কোনো প্রশ্ন থাকলে আমাদের প্রশ্নের জন্য একটা সময় দেওয়া হবে। আমাদের সময় খুব সংক্ষিপ্ত, এখন স্টার্ট হলো। যদি প্রশ্ন করেন, উত্তর দেওয়া দিয়ে হয় রাত 8টা বাজে। প্রশ্নের জন্য একটা আধা ঘন্টা সময় থাকবে। আমরা সবার হাতে নোটবুক আছে না? জি স্যার। নোটবুকে প্রশ্নগুলো একটু লিপিবদ্ধ করি, ওই সময় প্রশ্নের জন্য আলাদা একটা সময় হবে, যে যার মতো প্রশ্ন করতে পারবো। এখন স্লাইডের সময় প্রশ্ন চলে, টপিক থেকে যদি দূরে চলে যায় তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। জি অবশ্যই। দুঃখিত, একটু আপনি লিখে রাখবেন। এটা হলো ড্রয়িং চিলার। আমরা কোনো চিলার নাম শুনেছি? জি। চিলার, চিলার দেখতে কেমন একটু দেখে নিই আমরা। এই যে চিলার, যেগুলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, চিল ওয়াটার কুল সিস্টেম, এই ওয়াটার কুল সিস্টেমে এই ধরনের চিলার ইউজ করা হয়। তো এটা দেখে মনে হচ্ছে কি ধরনের একটা জিনিস, এটা তো কোনো সময় দেখি নাই। তো একটা এসির মধ্যে, একটা রেফ্রিজারেটরের মধ্যে কম্প্রেসর থাকে, কন্ডেন্সার থাকে, এক্সপানশন ভালভ থাকে, ইভাপোরেটর থাকে, ঠিক ওই জিনিসগুলো একটু বড় পরিসরে এখানে ইনস্টল করা আছে। একই জিনিস, কার্যপ্রণালী একই, কিন্তু পরিসরটা একটু বড় এবং এটা কেন্দ্রীয়ভাবে একটা রুমের মধ্যে স্থাপন করা থাকে। এটার ভিতরে কম্প্রেসর আছে, কন্ডেন্সার আছে, এক্সপানশন ভালভ আছে এবং ইভাপোরেটর আছে। তো আমরা ওখানে যাই, আগের জায়গাতে যাই। এই চিলার, এই চিলারের সাথে যে কন্ডেন্সার থাকে, প্রত্যেকটা ভেপার কম্প্রেশন টাইপ যে সিস্টেম, কম্প্রেসর থাকবে, কন্ডেন্সার থাকবে, এক্সপানশন ভালভ থাকবে, এই ডিভাইসগুলো থাকবে কিনা? ঠিক তেমন এখানে যে কন্ডেন্সার আছে চিলারে, কন্ডেন্সারকে ঠান্ডা করবে কুলিং টাওয়ার। কন্ডেন্সারটা ঠান্ডা হবে কুলিং টাওয়ারের পানির মাধ্যমে। আমাদের স্প্লিটে কন্ডেন্সারটা ঠান্ডা হয় বাতাসের মাধ্যমে। কন্ডেন্সারের উপরে একটা ফ্যান স্থাপন করা থাকে, ওই ফ্যান যখন চলে তখন কন্ডেন্সারটা ঠান্ডা হয়, তাই কি না? ঠিক তেমনি এখানে যে কুলিং টাওয়ার থাকবে, কুলিং টাওয়ারটা চিলারের কন্ডেন্সারকে ঠান্ডা করবে। আমরা শুধু এতটুকু জেনে রাখি, পরবর্তীতে জানবো। এবং এখান থেকে যে ইভাপোরেটর থেকে ঠান্ডাটা তৈরি হবে, আউটপুট, এই ঠান্ডাটাকে আমি পানির মাধ্যমে ইনডোরে নিয়ে যাব। অর্থাৎ এখানে ইনডোর থেকে ইভাপোরেটর থেকে তৈরি হবে ঠান্ডা পানি, এটাকে চিল ওয়াটার বলা হয়। ইভাপোরেটর থেকে কি তৈরি করা হবে? চিল ওয়াটার বলা হয়। ঠান্ডা পানিটাকে চিল ওয়াটার বলা হয়। এই চিল ওয়াটারটা আমি ইনডোর ইউনিটে পৌঁছাবো। এই ইনডোর ইউনিটে পৌঁছানোর পরে এটার প্রতি যখন বাতাসের ফ্লো হবে, এই বাতাসটা যেখানে যেখানে আমার ঠান্ডা বাতাস লাগবে ডাক্টের মাধ্যমে, ওখানে আমি বাতাসটা পৌঁছে দেবো। তো এই ছিল টোটাল একটা সিস্টেম। এই পার্টগুলো আমরা আলাদাভাবে দেখি। তো এইচভ্যাকের টোটাল ভেতরে দুইটা, একটা হলো ভিআর সিস্টেম, একটা হলো চিলার সিস্টেম, যেটা আমরা দেখলাম। ভিআর কাকে বলে? ভিআরএফ, ভেরিয়েবল রেফ্রিজারেন্ট ফ্লো। আমাদের কিন্তু গ্রিব্যান্ডের 17.5 টন থেকে শুরু করে প্রায় 25 টন পর্যন্ত বিভিন্ন ক্যাপাসিটির ভিআরএফ সিস্টেম হয়। ভিআরএফ কাকে বলে? ভিআরএফ, ভেরিয়েবল রেফ্রিজারেন্ট ফ্লো। এর অর্থ হলো ভেরিয়েবল, ভ্যারি করবে। কি ভ্যারি করবে? কম বেশি হবে কি? রেফ্রিজারেন্টের ফ্লো, হিমায়িতের যে প্রবাহ, এটাকে সে কন্ট্রোল করবে, কম এবং বেশি করবে। কম বেশি করে একটা আউটডোরের সাথে একাধিক ইনডোর কানেক্টেড থাকবে। আমাদের স্প্লিটে প্রত্যেকটা আউটডোরের সাথে একটা করে ইনডোর আছে, আর ভিআরএফ সিস্টেমে একটা আউটডোরের সাথে একাধিক ইনডোর থাকবে। এটা একটা বড় পার্থক্য। এবং ইনডোরগুলো দেখতে একদম স্প্লিটের মতোই। ইনডোরগুলো বিভিন্ন ক্যাপাসিটির হতে পারে, বিভিন্ন টোনেজের হতে পারে। তো ভিআরএফ হলো কি? ভেরিয়েবল রেফ্রিজারেন্ট ফ্লো। আমাদের স্প্লিটে যেগুলো নন ইনভার্টার, ওগুলো যখন কম্প্রেসর চলে, তো গ্যাসের যে প্রবাহ এটা কন্টিনিউ চলতে থাকে। এটা কোনো সময় কম বেশি হয় না, হয় চলে, না হলে বন্ধ থাকে।
যখন অটো হয়, রুম ঠান্ডা হয়ে যায়, তখন কি হয়, অটো হয়ে যায়, কম্প্রেসর কিন্তু বন্ধ থাকে, তখন কিন্তু খুব একটা ঠান্ডা বাতাস পাওয়া যায় না। কিন্তু এটা যেহেতু ইনভার্টার সিস্টেম, ভিআরএফ সিস্টেম, এটা কি করবে, যে পরিমাণ ঠান্ডা বাতাসের দরকার, যে পরিমাণ ঠান্ডার দরকার, যে পরিমাণ ইনডোর চালু থাকবে, ওই পরিমাণ রেফ্রিজারেন্টকে সে রুমের ভিতরে, ইনডোরের ভিতরে ফ্লো করবে, সরবরাহ করবে। এই জন্য এটাকে ভেরিয়েবল বলা হয়। বুঝে আসছে? জি। ভিআরএফটাকে বলে একদম আমাদের ভিআরএফ স্পিরিটের মতোই, কিন্তু এটা রেফ্রিজারেন্টকে ভ্যারি করবে, কম বেশি করবে, কম্প্রেসরের রোটেশন কন্ট্রোল করে। সেজন্য তাকে ভ্যারিয়েবল রেফ্রিজারেন্ট ফ্লো বলা হয় বা ভিআরএফ বলা হয়। এটা সাধারণত তিন প্রকার: কুলিং সিস্টেম, কুলিং অনলি সিস্টেম, হিট পাম্প সিস্টেম, হিট রিকভারি সিস্টেম। ভিআরএফ এবং স্প্লিটের মধ্যে পার্থক্য কি? প্রথমেই আমরা জানতে পারছি যে স্প্লিটে প্রত্যেকটা আউটডোরের সাথে আলাদা আলাদা ইনডোর থাকবে, এবং ভিআরএফে একটি আউটডোরের সাথে কয়টি ইনডোর থাকবে? একাধিক। 2টা 3টা 4টা 5টা একটা। আমি যদি 25 টনের আউটডোর ইনস্টল করি, 25 টনের ভিআরএফ ইনস্টল করি, তো আমি এখানে 5টা 5 টনের ইনডোর দিতে পারবো। শুধু 5 টন না, এগুলো আমি 1 টন করে ভাগ করে আমি 25 টন পর্যন্ত ইনডোর দিতে পারবো। এটা একটা বড় সুবিধা। এবং এই ভিআরএফ সিস্টেম যেহেতু সেন্ট্রাল টাইপ, এটা কন্ট্রোল সিস্টেমটা হলো সেন্ট্রালি। যদি একটা আউটডোর এবং এখান থেকে একাধিক ইনডোর কানেকশন থাকে, তা আমি চাইলেই কিন্তু একটা ইনডোর চালু রেখে পুরো সিস্টেম থেকে চালু রাখতে পারবো না। কন্ট্রোল করতে হবে সেন্ট্রালি, নির্দিষ্ট পরিমাণ ইনডোর চালু থাকবে, তাহলে সিস্টেমটা চালু হবে। আর স্প্লিটে যেহেতু এগুলো আলাদা আলাদা, আলাদা সার্কিট ব্রেকার থাকে, আলাদা এগুলো কানেকশন থাকে, রিমোট থাকে আলাদা, এই জন্য একটা কন্ট্রোল সিস্টেমটাও আলাদা আলাদা। এটা দেখা যাচ্ছে 2টা ড্রয়িং দেখা যায়। পিছন থেকে অনেকে ঘুমাচ্ছে মনে হয়, ঘুমায় নাকি? এখানে 2টা ড্রয়িং দেখা যাচ্ছে। এখানে একটা আউটডোর আছে, এটা ভিআরএফ এর আউটডোর, এবং এই আউটডোর গুলো পাইপিং এর মাধ্যমে আমাদের যে কপার পাইপ থাকে স্প্লিট, এগুলোর মতোই, এগুলো ফ্লেক্সিবল পাইপ, একটু নরম, আর ওগুলো হলো স্ট্রেট পাইপ, অনেক শক্ত পাইপ। ওই পাইপগুলোর মাধ্যমে প্রত্যেকটা ইনডোরের সাথে কানেকশন আছে, দেখা যায়। জি। উপরের ইনডোরটা কি টাইপ? স্প্লিট টাইপ। সিলিং টাইপ। সিলিং। মাঝেরটা কি টাইপ? অ্যাসেট। নিচেরটা কি টাইপ? ওয়াল। ওয়াল মাউন্টেড। একটা এক ধরনের এসি, এবং বেসিক্যালি বিভিন্ন ক্যাপাসিটির হতে পারে। যার যেখানে যেমন ক্যাপাসিটি দরকার, যে রুমে যেমন ক্যাপাসিটি দরকার, ওখানে ওইভাবে ইনস্টল করা যায়। এখানে একটা টপ ভিউ দেখা যাচ্ছে একটা ড্রয়িং এর। এখানে 2টা আউটডোর আছে, এবং 2টা আউটডোর পাইপিং এর মাধ্যমে এই পাশে 4টা আউটডোর, এই পাশে 4টা ইনডোর, 4টা 8টা ইনডোরের সাথে কানেকশন আছে। আউটডোর কয়টা? 2টা আউটডোর। তো যদি স্প্লিট হতো, এখানে প্রত্যেকটা ইনডোরের সাথে আলাদা আলাদা আউটডোর থাকতো, জায়গাটা পুরো ব্লক হয়ে যেত, এবং পাইপিং এর মাধ্যমে প্রত্যেকটা ইনডোরের সাথে কানেকশন আছে। এখানে দেখা যাচ্ছে ভিআরএফ এর পাইপিং করা আছে এক পাশে, এবং এক পাশে দুইজনে একটা ইনডোর ইনস্টল করতেছে ভিআরএফ সিস্টেমে। তারপরে আমরা দেখি এখানে ভিআরএফ এর আউটডোর এবং ইনডোর গুলো দেখা যাচ্ছে। আউটডোরটা সাধারণত টপ ডিসচার্জ হয়। এই যে আউটডোরের বাতাসটা উপর দিয়ে বের হয়, গরম বাতাসটা উপর দিয়ে বের হয়, চারপাশ দিয়ে বাতাসটা সাকশন করে। এবং ইনডোর গুলো সাধারণত আমাদের স্প্লিটের মতোই দেখতে, ক্যাসেট টাইপ হতে পারে, ওয়াল মাউন্টেড হতে পারে, ডাক টাইপ হতে পারে। যেগুলো স্প্লিটের ইনডোর থাকে, সেই ইনডোর গুলো ওখানে দেওয়া যায়। তারপরে আছে চিলার। একটু আগে আমরা চিলার দেখেছিলাম। চিলারের ভিতরে কি কি থাকবে? এক্সপানশন ভালভ, একটা ভ্যাপার কম্প্রেশন টাইপ, একটা ফ্রিজের ভিতরে, একটা রেফ্রিজারেটরের ভিতরে, এসির ভিতরে যা যা থাকে, যেগুলো চিলার, এবং চিলারটা ভ্যাপার কম্প্রেশন হতে হবে, তাহলে ওর ভিতরে ওই জিনিসগুলোই থাকবে, একটু অন্যভাবে সাজানো থাকে। এটার কার্যক্রমের উপর ভিত্তি করে 2 প্রকার হয়। একটা হলো ভ্যাপার অ্যাবজর্পশন, বাষ্প শোষণ পদ্ধতি, আর একটা হলো ভ্যাপার কম্প্রেশন, অর্থাৎ বাষ্প সংকোচন পদ্ধতি, বাষ্পকে সংকোচন করে যে কার্যটা সম্পাদন করবে। তো আমরা ভ্যাপার কম্প্রেশন টাইপটা জানবো। ভ্যাপার কম্প্রেশন সাধারণত 3 ধরনের হয়: ওয়াটার কুল চিলার, এয়ার কুল চিলার, আর ইভাপোরেটিভ চিলার। এখানে একটা ওয়াটার কুল ভ্যাপার কম্প্রেশন টাইপ চিলারের ড্রয়িং দেওয়া আছে, দেখতে পাচ্ছি আমরা। জি। মাঝখানে যে ডিভাইসটা দেখা যাচ্ছে, এটা কি চিলার বলে। এই চিলারটা এখানে দেওয়া আছে। মাঝখানে যে ডিভাইসটা দেখা যাচ্ছে, সেটা চিলার। এই চিলারের মধ্যে কম্প্রেসর আছে, কনডেনসার আছে, এক্সপানশন ভালভ আছে, এবং ইভাপোরেটর আছে। ভাই পিছনে কথা না বলি, ভাই একটু সামনের দিকে তাকাই। এখানে যে কনডেনসার আছে, কনডেনসারকে ঠান্ডা করে কে? প্রথমেই বলেছিলাম পানি। পানিটা কোথা থেকে আসে? কুলিং টাওয়ার থেকে। কুলিং টাওয়ার থেকে পানিটা এসে কাকে ঠান্ডা করতেছে? কনডেনসারকে ঠান্ডা করতেছে। এবং এখানে যে ইভাপোরেটর আছে, ইভাপোরেটর থেকে আমরা ঠান্ডা পাই, মেন আউটপুটটা পাই। তো আমরা রুমের ভিতরে ইভাপোরেটর থেকে নিয়ে আসি,
এবং এটাকে কুলিং কয়েল বলে। এটার উপর দিয়ে বাতাসের ফ্লো করে স্প্লিটে ঠান্ডা হয়, তাই না? কিন্তু এখানে যে ইভাপোরেটর আছে, ইভাপোরেটর থেকে আমরা সরাসরি বাতাসের ফ্লো দিই না। ইভাপোরেটরের সাথে আমরা পানির কানেকশন রেখেছি। পানি উভয়ে পাশাপাশি ফ্লো হয়ে পানিটাকে ঠান্ডা করে। এই পানিটাকে চিল ওয়াটার বলে। এই চিল ওয়াটারটাকে আমি ইনডোর ডিভাইসের মধ্যে সাপ্লাই দিই। তো কিভাবে সাপ্লাই হয় আমরা এখানে কানেকশনটা দেখলাম, আমরা পরবর্তীতে দেখি। তো চিলারের মধ্যে যে চিলারটা থাকে, চিলারের মধ্যে কম্প্রেসর থাকবে, কন্ডেন্সার থাকবে। এই ডিভাইসগুলো থাকবে কিনা? থাকবে। কম্প্রেসর কিভাবে কাজ করে? যত ধরনের কম্প্রেশন টাইপ আছে প্রত্যেকটা সিস্টেমের কম্প্রেসরের কাজ একই, কন্ডেন্সারের কাজ একই, এক্সপানশন ডিভাইসের কাজ একই এবং ইভাপোরেটরের কাজ একই। এখানে আমরা দেখি কম্প্রেসর কি করে, এই হিমায়টটাকে সংকোচন করে চাপ দিয়ে পুরো সিস্টেমে ফ্লো করে। কম্প্রেসরের মেইন কাজ হলো চাপ দেওয়া, সংকোচন করা। কম্প্রেসরের কাজ কি ভাই? চাপ দেওয়া। আমরা আমাদের ভাষায় শিখি, সহজে বইয়ের ভাষায় না। চাপ দিয়ে কি করবে? কন্ডেন্সার প্রেরণ করবে। পদার্থবিজ্ঞানের সূত্র অনুসারে কোনো বাষ্পের যখন কোনো বাষ্পীয় কোনো জিনিসের যখন চাপ দেওয়া হয়, তো সেটার চাপ বাড়ার সাথে সাথে অটোমেটিক এর তাপমাত্রাও বেড়ে যায়। আমার এখানে তাপমাত্রা বাড়ার কোনো প্রয়োজন নাই। আমি কি বাড়াচ্ছি? চাপ বাড়াচ্ছি। চাপ বাড়ার সাথে সাথে অটোমেটিক কি বাড়তেছে? তাপ বেড়ে গেল। এখন তাপটাকে রিমুভ করা দরকার, কমানো দরকার। এই জন্য আমি কন্ডেন্সারে পাঠাচ্ছি। কন্ডেন্সারে এসে তাপ বর্জন করে তরলে পরিণত হচ্ছে। হিমায়টটা কন্ডেন্সারে এসে কি করতেছে? তাপ বর্জন করে, এতক্ষণ ছিল সে ভেপর অবস্থায়, এখন এখানে এসে তাপ বর্জন করে কিসে পরিণত হচ্ছে? তরলে। কিভাবে পরিণত হচ্ছে? কন্ডেন্সারটা আমাদের স্পিডে কন্ডেন্সারের উপর বাতাসের ফ্লো করে আমরা কন্ডেন্সারটাকে ঠান্ডা করি। কিন্তু এখানে যেহেতু ওয়াটার কুল সিস্টেম, তো এটার সাথে কুলিং টাওয়ারের কানেকশন আছে, আমরা একটু আগে দেখেছিলাম। কুলিং টাওয়ার থেকে পানি এসে এই কন্ডেন্সারটাকে ঠান্ডা করতেছে। কিভাবে ঠান্ডা করতেছে? কন্ডেন্সারটা একটা সিলিন্ডারের মতো হয়। ওর ভিতরে কপার পাইপগুলো স্তরে স্তরে সাজানো থাকে। কপার পাইপের ভিতরে থাকে পানি। আমরা সহজেই বুঝি, কপার পাইপের ভিতরে থাকে পানি এবং কপার পাইপের যে বাইরের অংশটা, যে ফাঁকা জায়গাটা, এটার ভিতরে থাকে রেফ্রিজারেন্ট গ্যাস। পানি এবং গ্যাস উভয়ে পাশাপাশি ফ্লো হচ্ছে কিন্তু মিশে যাচ্ছে না। যখন ফ্লো হচ্ছে, তো এখানে যে গ্যাসটা আসতেছে, হিমায়টটা এটা গরম অবস্থা আসছে, পানির সংস্পর্শে এসে এখানে তাপ বর্জন করে ওই গ্যাসটা কি হচ্ছে? তরলে পরিণত হচ্ছে। আর যে পানিটা আসতেছে কুলিং টাওয়ার থেকে ঠান্ডা অবস্থায় এসে এখানে সে তাপ গ্রহণ করে এই পানিটা আবার গরম হয়ে কুলিং টাওয়ারে চলে যাচ্ছে। এই জিনিসটা বুঝে আসছে? স্প্লিটে ঠান্ডা হয় বাতাসের দ্বারা, কন্ডেন্সার ঠান্ডা হয় কিসের দ্বারা? বাতাসের দ্বারা। আর যেগুলো ওয়াটার কুল চিলার, এগুলোর কন্ডেন্সার ঠান্ডা হয় কুলিং টাওয়ারের পানি দ্বারা। সহজে আমরা বুঝি, এই কন্ডেন্সার ঠান্ডা কিভাবে? কুলিং টাওয়ারের পানি দ্বারা। এই হিমায়টটা তাপ বর্জন করলো, তাপ বর্জন করে এসে এক্সপানশন ভালভে আসলো। এক্সপানশন মানে সম্প্রসারণ। এক্সপানশন মানে সম্প্রসারণ। সংকোচনের বিপরীত। কম্প্রেসরে কি হচ্ছে? সংকোচন হচ্ছে, চাপ বাড়তেছে। এক্সপানশন ডিভাইসে এসে বিপরীত কাজটা হচ্ছে। কি হচ্ছে? চাপ কমতেছে। তো আমরা একটু আগে দেখেছিলাম চাপ বাড়ার সাথে সাথে কি হচ্ছে? তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এখানে এসে যদি চাপ কমানো হয়, চাপটা কমে যাচ্ছে, তাহলে তাপমাত্রাটা কি করবে? বাড়বে না কমবে? অটোমেটিক কমে যাবে। এখানে তাপমাত্রা কমে যাচ্ছে, এই নিম্ন তাপের হিমায়টটা ইভাপোরেটর আসতেছে। ইভাপোরেটরে এসে সে তাপ গ্রহণ করতেছে পানি থেকে। এখানেও কন্ডেন্সারের মতো পানি এবং গ্যাসকে পাশাপাশি ফ্লো করা হয় সিলিন্ডারের মতো। তো পানি থেকে সে শুদ্ধ তাপ গ্রহণ করতেছে, কে? গ্যাসে। রেফ্রিজারেন্ট শুদ্ধ তাপ গ্রহণ করে বাষ্পে পরিণত হচ্ছে এবং এই পানিটাকে ঠান্ডা করতেছে। যে পানিটা ঠান্ডা হচ্ছে, এটাই হলো আমার মেইন আউটপুট। এটাকে বলা হয় চিল ওয়াটার, ঠান্ডা পানি। বোঝা যাচ্ছে? কথা বোঝা যায়? জি। তাহলে ইভাপোরেটর থেকে কি তৈরি হচ্ছে? ঠান্ডা পানি তৈরি হচ্ছে। তো এই পানিটা ঠান্ডা পানি তৈরি হয়ে বাষ্পে পরিণত হচ্ছে, গ্যাসটা বাষ্পে পরিণত হয়ে এটা আবার কম্প্রেসরে যাচ্ছে এবং আগের মতো চলতে থাকতেছে। তো এই সিস্টেমটাকে আমরা বুঝে আসছে। এই যে হিমায়ট সিস্টেম, এটা যদি আমি বুঝতে পারি রেফ্রিজারেশন কিভাবে কাজ করে, মেকানিক্যাল সিস্টেম, একটা এয়ার কন্ডিশনার কিভাবে কাজ করে, একটা 2500 টনের চিলার কিভাবে কাজ করে, প্রত্যেকটা জিনিস আমার জানা হয়ে যাবে, সবগুলো একই রকম। কম্প্রেসরের কাজ কি এখানে? এক কথায় বলবো, পাম্পিং। সর্বপ্রথম করে পুরো সিস্টেমে রেফ্রিজারেটরকে ফ্লো করা। কন্ডেন্সারের কাজ কি? একজন বলি, কন্ডেন্সারে এখানে কি হচ্ছে? তাপ অর্জন করে কিসে পরিণত হচ্ছে? তরলে। ভেরি গুড। একজন বলি, এক্সপানশন ডিভাইসে এসে কি হচ্ছে? একজন বলি, সম্পর্কিত কম্প্রেসরের বিপরীত কাজটা এখানে হচ্ছে। কম্প্রেসরে চাপ বাড়তেছে, এখানে এসে কি হবে? চাপ কমে যাচ্ছে। চাপ কমার সাথে সাথে কি কমতেছে? তাপমাত্রা কমে যাচ্ছে। ইভাপোরেটরে এসে কন্ডেন্সারের অপোজিটটা হচ্ছে।
তাপ গ্রহণ করে এটা বাষ্পে পরিণত হচ্ছে। এইভাবে এই মেকানিক্যাল সিস্টেমটা চলতে থাকে। এতক্ষণ নিয়ে যেটা আলোচনা করলাম ওই জিনিসগুলো এখানে সাজানো আছে। আমি হয়তো অনেকে বুঝতেছি না, ওই যে কালো জিনিসটা কন্ডেন্সার, এই যে এটা সাদাটা হলো ইভাপোরেটর। এখানে সেন্ট্রিফিউগাল এক ধরনের পাম্প ইউজ করা হয়, কম্প্রেসর। মোটর থাকে আলাদা এবং পাম্পটা থাকে আলাদা, এটা কম্প্রেসর আছে। এবং এখানে এক্সপানশন ডিভাইস হিসেবে থার্মোস্ট্যাটিক এক্সপানশন ভালভ, অটোমেটিক এক্সপানশন ভালভ এগুলো ইউজ করা হয়। তো এই ছিল চিলার। তো চিলারের মধ্যে যে কন্ডেন্সার, এটাকে ঠান্ডা করে কে? কুলিং টাওয়ার। পানিটা কোথা থেকে আসে? কুলিং টাওয়ার থেকে। এটা হলো সেই কুলিং টাওয়ার। এটা কি সেই কুলিং টাওয়ার বলে? তো পানিটা কি করে কন্ডেন্সারকে ঠান্ডা করে গরম হয়, ওই গরম পানিটা পাম্পের মাধ্যমে এখানে স্প্রে নজল আছে, ওপরে স্প্রে নজলের মাধ্যমে ফ্লো হতে থাকে। পানিটা স্প্রে হয় উপর থেকে নিচের দিকে। ফ্লো হয় কিসের উপরে? বাফেল প্লেটের উপরে। এখানে অনেকগুলো বাফেল প্লেট স্তরে স্তরে সাজানো থাকে এবং এগুলো সাধারণত 2-3 ইঞ্চি গ্যাপ করা থাকে। গ্যাপের মধ্যে দিয়ে বাতাসের ফ্লো হয়। উপরে একটা অ্যাডজাস্ট ফ্যান দেওয়া থাকে, বড় এক ধরনের ফ্যান। এই ফ্যানটা বাতাসগুলো টেনে উপর দিয়ে ডিসচার্জ করে, যার কারণে পানি এবং বাতাসের মধ্যে একটা তাপের বিনিময় হয়, হিট এক্সচেঞ্জ হয়। পানিটা ঠান্ডা হয়, বাতাসটা কি হয়ে বের হয়? গরম হয়ে বের হয়। এই ঠান্ডা পানিটা এখানে জমা হয়ে পাইপের মাধ্যমে আবার কোথায় যায়? কন্ডেন্সারে যায়। এই দেখেন কুলিং টাওয়ার। এটা কুলিং টাওয়ার থেকে যে পানিটা হলো জমা হলো, পানিটা পাম্পের মাধ্যমে কন্ডেন্সারে যাচ্ছে, কন্ডেন্সারকে ঠান্ডা করতেছে, এই পানিটা গরম হয়ে আবার এখানে স্প্রে হচ্ছে। এইভাবে কন্ডেন্সারের ওয়াটার সার্কুলেশন চলতে থাকে। কন্ডেন্সারের ওয়াটার সার্কুলেশন বুঝা যাচ্ছে? জি। এটাকে কি বলে? কুলিং টাওয়ার। এতক্ষণ নিয়ে যেটা আলোচনা করলাম বাস্তবে এমন দেখতে, অনেকে আমরা দেখে চিনতে পারি না এটা কি। এটাকে বলে কুলিং টাওয়ার। আমরা এখন থেকে দেখে চিনতে পারবো? জি। এটা হলো কুলিং টাওয়ার। এটাও এক ধরনের কুলিং টাওয়ার। এখন আসি, ভাই মেহরবানি কথা না বলি, পরিবেশটা নষ্ট হচ্ছে। অল্প সময়ের মধ্যে এটা শেষ হয়ে যাবে। এটাকে কি বলে? AHU, এয়ার হ্যান্ডলিং ইউনিট। কি বলে এটাকে? এয়ার এয়ার হ্যান্ডলিং ইউনিট। এটাকে ইনডোর ডিভাইস বলা হয়। আমাদের স্প্লিটে যেমন ইনডোর ডিভাইস, এখান থেকে মেইন ঠান্ডাটা আমরা পাই, ঠিক তেমনই এটা একটা ইনডোর ডিভাইস। বুঝি এখান থেকে যে চিলার থেকে যে ঠান্ডা পানি তৈরি হয়, চিল ওয়াটার তৈরি হয়, এটা পাইপিং এর মাধ্যমে পাম্পিং করে এই ইনডোর ডিভাইসের মধ্যে যে কুলিং কয়েল আছে, এই কুলিং কয়েলের মধ্যে দেওয়া হয়। এখানে যে দেখা যাচ্ছে কুলিং কয়েল, কুলিং কয়েলের মধ্যে দেওয়া হয়। তো পিছন দিকে দুইটা লাইন আছে, একটা হলো রিটার্ন এয়ার, একটা হলো ফ্রেশ এয়ার বা আউটডোর এয়ার। আমি প্রথমেই বলেছিলাম HVAC, এখানে ভেন্টিলেশন সিস্টেম থাকবে, বাতাসটা কি হবে? পরিবর্তন হবে। এখানে দেখেন রিটার্ন এয়ার, মানে রুমের মধ্যে যে বাতাসটা গরম হয়ে যাচ্ছে, আমাদের সংস্পর্শে এসে বিভিন্ন মেশিনারি যে সংস্পর্শে এসে বাতাসটা গরম হচ্ছে, এই গরম বাতাসটাকে রিটার্ন এয়ারের মাধ্যমে ভিতরে নেওয়া হয়। এবং এখানে ফ্রেশ এয়ার, বাইরে থেকে যে ন্যাচারাল এয়ার, বাইরের যে বাতাস অক্সিজেন, সেটাকে নেওয়া হয়। এই দুইটা বাতাস এখানে এসে মিক্সিং হয় একটা নির্দিষ্ট হারে, মিক্সিং হয়ে ফিল্টারিং হয়। ফিল্টারিং হয়ে কুলিং কয়েলের উপর দিয়ে যখন প্রবাহিত হয়, তো এই বাতাসটা ছিল গরম, কুলিং কয়েলের মধ্যে কি থাকে? ঠান্ডা 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 পানি। ভেরি গুড। এই ঠান্ডা পানিটার উপর দিয়ে যখন বাতাসটা ফ্লো হয়, বাতাসটা কি হয়? আমাদের ইনডোরের মতো সেম। এই ঠান্ডা বাতাসটাকে ব্লোয়ারের মাধ্যমে সাপ্লাই এয়ার ডাক দিয়ে যেখানে যেখানে ঠান্ডা বাতাসের দরকার, যে যে ফ্লোরে ঠান্ডা বাতাসের দরকার, আলাদা আলাদা রুমে চারকোনা আকৃতির এক ধরনের ডিফিউজার ব্যবহার করা হয়। ওই ডিফিউজার দিয়ে ঠান্ডা বাতাস বের হয়। অনেক সময় সুপার মল, যেগুলো বড় বড় মার্কেট, এই চারকোনা একটা ডিফিউজার দেওয়া আছে, গ্রিলের মতো ঠান্ডা বাতাস বের হচ্ছে, আমরা দেখি না? জি। আমরা অনেকে বুঝি না কোথা থেকে আসে এই বাতাসটা, কোথা থেকে আসে? এই ইনডোর ডিভাইস, এই ইউজু থেকে আসে। আমরা দেখলে বলতে পারবো না? এটা কি বলে? AHU, এয়ার হ্যান্ডলিং ইউনিট। এটা একটা ইনডোর ডিভাইস। এটা একটা ইনডোর ডিভাইস, ইনডোর হিসেবে ইউজ করা হয়। এটাকে ফ্যান কয়েল ইউনিট বলে, FCU, ফ্যান কয়েল ইউনিট। তো এই HVAC সিস্টেমে সাধারণত এই দুইটাই ইনডোর হিসেবে ব্যবহার করা হয়, একটা হলো AHU, একটা হলো ফ্যান কয়েল ইউনিট। এখানে আমরা দেখেছি দুইটা ওয়াটার সার্কুলেশন, একটা হলো কন্ডেন্সারের যে পানি সার্কুলেশন, কুলিং টাওয়ারে যাচ্ছে, কুলিং টাওয়ার থেকে কন্ডেন্সারে আসছে, এইভাবে যে চলতে থাকে, এটা একটা সার্কুলেশন। আর একটা হলো চিল ওয়াটার সার্কুলেশন, ইভাপোরেটর থেকে ইনডোর ডিভাইসে যে পানিটা যাতায়াত করে, সরবরাহ হয়, এই পানিগুলো যাতায়াত করে সরবরাহ হয় এই পাম্পগুলোর মাধ্যমে। এগুলোকে বলা হয় ওয়াটার সার্কুলেশন পাম্প। এগুলো সাধারণত সেন্ট্রিফিউগাল টাইপ হয়। দেখা যাচ্ছে এই ধরনের পাম্প আমরা কিন্তু সচরাচর দেখে থাকি বিভিন্ন জায়গায়। তো এই চিল ওয়াটার সিস্টেমে কিন্তু এই পাম্পগুলো ইউজ করা হয়। এগুলোকে ডাক্ট বলে। আমি যে ইনডোর ডিভাইস থেকে ঠান্ডা বাতাসটা তৈরি করতেছি, এগুলো ডাক্টের মাধ্যমে রুমে পৌঁছানো হয় এবং রুমের মধ্যে যে গরম বাতাসটা, এটা পৌঁছানোর জন্য রিটার্ন এয়ার যে ডাক্ট, সেই ডাক্ট হিসাবে এগুলো ইউজ করা হয়। এগুলো সাধারণত বর্গাকার হয়,
আয়তক্ষেত্রের মতো হয়, গোলাকার হয়ে থাকে, এবং এগুলোর মধ্যে দিয়ে যেহেতু ঠান্ডা বাতাসের প্রবাহ হয়, বাতাসটা যাতে লস না হয় এই জন্য এগুলোকে ইনসুলেশন করা হয়। এই ধরনের ইনসুলেশন দিয়ে এগুলোকে ইনসুলেশন করা হয়, আমাদের কপার পাইপ যেভাবে ইনসুলেশন করি ঠিক ওইভাবেই। তারপরে আমরা দেখি হিট লোড ক্যালকুলেশন। হিট লোড ক্যালকুলেশন বলতে একটা রুমের মধ্যে ঠান্ডা বাতাসের প্রয়োজন, কি পরিমাণ ঠান্ডা বাতাস লাগবে, কি পরিমাণ তাপ উৎপন্ন হয়, এই রুমটা কয় নম্বর ফ্লোরে আছে, কোন কোন ওয়ালে সূর্যের রোদ পড়ে সরাসরি, কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, এই বিষয়গুলো ইঞ্জিনিয়াররা ক্যালকুলেশন করে এবং এগুলো থেকে কি পরিমাণ তাপ উৎপন্ন হয় এটা ক্যালকুলেশন করে তারা নির্বাচন করে যে কি পরিমাণ বাতাস লাগবে, কি কত সিএফএম বাতাস লাগবে, এটা ক্যালকুলেশনের প্রয়োজন হয়। এইভাবে তারা ক্যালকুলেশন করে এটা করে। তো এই ছিল এইচভ্যাক সম্পর্কে প্রাথমিক ধারণা। এইচভ্যাক এবং ভিআরএস সিস্টেমটা অনেক বড় একটা পরিসর, বিশাল একটা পরিসর। এটা নিয়ে যদি বিস্তারিত প্রত্যেকটা পার্ট আলোচনা করা যায় অনেক সময় লেগে যাবে। আমরা কিন্তু বেশিরভাগই এখানে যারা আছি স্প্লিট নিয়ে কাজ করি। তো এই ভিআরএস সম্পর্কে সংক্ষিপ্ত একটা ধারণা, প্রাথমিক একটা ধারণা আমাদের জানা হলো না, ইনশাআল্লাহ বাস্তব জীবনে আমাদের কাজে লাগবে। জি। অন্তত বাকি দেখে চিনতে পারবে এটাকে ভিআরএফ বলে, এটাকে চিলার বলে, এটাকে এইচই বলে, বলতে পারবো না? জি স্যার। ওকে, সবাইকে ধন্যবাদ। এখন আমাদের বাস্তবমুখী আলোচনাগুলো শুরু হবে। আমরা যে বাস্তবে কাজ করি, ফেস করি, একটা এসি ইনস্টলেশন করতে কি কি করতে হয়, কিভাবে কুলিং লোড ক্যালকুলেশন করে, কয় টন এসি লাগবে, কিভাবে স্থাপন করতে হয়, বিভিন্ন কমপ্লেন আছে, এরর কোড দেখাই, এই বিষয়গুলো নিয়ে ধাপে ধাপে আলোচনা শুরু হবে। আমরা সবাই একটু ধৈর্য সহকারে বসি, শুনি, এগুলো আমাদের বাস্তব একটা অভিজ্ঞতা হবে, বাস্তবে আমরা কাজে লাগাতে পারবো। সবাই শুনবো তো ভাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমাদের পরবর্তী এয়ার কন্ডিশনার বাস্তব আলোচনা নিয়ে আসতেছে আমাদের ইঞ্জিনিয়ার মহসিন, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।